চার দেওয়ালের মাঝে কাটানো জীবন আর ব্যস্ততার গণ্ডিতে সীমাবদ্ধ সময়, দম বন্ধ হয়ে আসা এই জীবন আর সহ্য হয়ে উঠছিল না। তাই সবুজ সঙ্গে পাওয়া মাত্রই ব্যাগ গুছিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম অজানা পথে পাড়ি দিতে। লম্বা ছুটি নিয়ে হিমালয়ের কোলে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই এবারের গন্তব্য শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ। রাইডার পার্টনার ভাই কাম বন্ধু বাবাইয়ের মামার বাড়ি বাঁকুড়ার কোনো এক প্রত্যন্ত গ্রামে, কিন্তু প্রপার গ্রামের নামটা না বলায় উদ্দেশ্যহীনভাবে বাইক চালিয়ে এগোতে শুরু করলাম। যাক, এই সুযোগে বাঁকুড়ার দর্শনীয় স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে পারবো। কলকাতা থেকে বাঁকুড়ার দূরত্ব প্রায় 170 কিলোমিটার। রেলপথ বা সড়ক পথে অনায়াসে 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। ব্রেকফাস্টের সময় হঠাৎ করেই পেয়ে গেলাম রসগোল্লার এক নতুন ভ্যারিয়েন্ট। সেটা কিন্তু বেশ ঝালঝালি ছিল। প্রায় অনেকটাই চলে এলাম, এখন টাইম 9:57। এটা জয়পুর ফরেস্ট, আর তার আগে রয়েছে বনলতা হোটেল। এর ভেতরে একটা খুব সুন্দর হোটেল রয়েছে, সেটাও দেখাবো। তো চলো জঙ্গলের ভেতরে প্রবেশ করা যাক, লেটস গো। নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে বাইক রাইড করে যাওয়ার মজাটা বরাবরই রোমাঞ্চকর হয়ে থাকে। আপনারা জানেন কি, জয়পুর ফরেস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে একটা ইতিহাস বহন করে চলেছে। বেলা গড়িয়ে যাচ্ছে দেখে আর সময় নষ্ট না করে বাইকের অ্যাক্সিডেন্ট ঘুরিয়ে দিলাম দৌড়। তো ফাইনালি আমরা পৌঁছলাম। জায়গার নাম খাতরা, বাঁকুড়ার কোনোটা ভেতরে ডিস্ট্রিক্ট, সোমনাথের মামা বাড়ি। জাস্ট অসম জায়গা। মেঠো রাঙামাটির পথ ধরে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে সোমনাথের মুখেই শুনে নিলাম গ্রামের কিছু ইন্টারেস্টিং কথা। সোমনাথের মামাদের পুরনো বাড়ি, রোদের জন্য অতটা ভালো করে দেখাতে পারে। পুজোর সময় ওরা এখানে এক ধরনের মাটি পাওয়া যায়, লাল কালারের মাটি পাওয়া যায়, সেই মাটি ওরা মিক্স করতো, মিক্স করে নীল মিক্স করে এইরকম কালার একটা তৈরি করে, যেটা পুজোর সময় ওরা পুরোটাই বাড়ির চারিদিকে আচ্ছা রং করার মতো রং করে, এবং পুজোর সময় আরো কিছু কিছু মাকে আগমনের বার্তা দেয়। এইরকম ছড়াগুলো অ্যাকচুয়ালি বলা হতো মায়ের আগমনের জন্য, ছড়া বলা হয় প্রত্যেক বছর বাড়িতে এরকমভাবে লেখা হতো। বাট এখন তো সবার কনস্ট্রাকশন করে পাকা বাড়ি করে নিচ্ছে, তো সেই কারণে আছে কিছু কিছু জায়গায় আছে বা পাকা বাড়ি করলেও সেই ছড়া লেখাটা এখানে রয়ে গেছে।
100 যে পদ্ম ফুল লাগে সেই পদ্ম ফুলটা এই পুকুর থেকেই তুলে নিয়ে যাওয়া হতো। তো সেই পুকুরে আমরা এখন যাচ্ছি স্নান করতে। হাড়ি ধরে যে খেজুর গাছ দেখতে পাচ্ছ, সিজনের সময় এইসব খেজুর গাছে হাড়ি বাঁধা হয়। বলা বাহুল্য আমার মতো বাবাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। শীতল দিঘির জলে স্নান করে হাঁসফাঁস করা গরম থেকে বেশ অনেকটাই রেহাই পেলাম। দুই দিদা আমাদের জন্য খাবার একদম গুছিয়ে রেডি করছে। বাপরে, এত কিছু করতে হবে না গুছিয়ে। চেয়ারে আপ্যায়ন করে দিয়েছে, মনে হচ্ছে আইব্রো ভাত খাচ্ছি। খেয়ে উঠে একটু বিশ্রাম নেওয়ার পর সোমনাথের মামার মুখে জানতে পারলাম গ্রামের এক অফবিট জায়গার কথা, সোনামণি পাহাড়ের কথা। দেরি না করে বেরিয়ে পড়লাম সবাই মিলে বাইকে। বিস্তীর্ণ মাঠে এসেছে সূর্যাস্তের লাল আভার ছটা, ঘরে ফেরা পাখিদের কোলাহল মনের মধ্যে এক অজানা শান্তি এনে দেয়। তাই তো বারবার গাইতে ইচ্ছা করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু বেসন মারছে, ওটা তো দেখছি। বাঁকুড়া গেলাম আর চপ খাবো না তাই কখনো হতে পারে? লোভ সামলাতে না পেরে গরমা গরম 4-5টা চপ ছাকিয়েই ফেললাম। ভাই, ডিমটা রক্ত বের করে দিলি যে। 4টের সময় এসছি, বড় জোরে স্নান করতে গেছি, সেই লাপানি সুপানি করে স্নান টান করে বাড়ি গেছি, বাড়ি গিয়ে খেয়েছি, তা এতগুলো ভাত দিয়েছে। দাদু ঠাকুমার সাথে সবাই মিলে বসে আড্ডা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সন্ধ্যেটা বেশ ভালোই কেটে গেল। আমার আইবুড়ো ভাত খাওয়াচ্ছে এরকম ভাবে সাজিয়ে দিয়েছে। পরের এপিসোড নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড।